বিশ্বের বৃহত্তম বদ্বীপে আজ আমাদের দ্বিতীয় দিন। আজ ঘুরে দেখব আমরা যেখানে বাঘ কুমিরের সাথে সংগ্রাম করে বেঁচে রয়েছে মানুষ, তাদেরই কিছু জায়গা, যেখানে রয়েছে এক রোমাঞ্চকর জলজ জঙ্গল এবং বন্যপ্রাণীদের স্বর্গরাজ্য। বোটের ওপর থেকে চারপাশের ঘন ম্যানগ্রোভ অরণ্যকে দেখতে দেখতে এগিয়ে যাওয়া এক ভিন্ন রকমের অনুভূতি দেবে মনের অন্তরালে। এই ভ্রমণে তোমরা দেখতেও পেতে পারো জলে কুমির আর ডাঙায় বাঘ, এমনই এক জায়গা। বা আবারও তোমরা দেখতে পারো বাঘকে জলে সাঁতার কাটতেও, যার দৃশ্য এক রোমাঞ্চকর হতে পারে। অসংখ্য ছোট বড় নদী, খাল এবং খাড়ির জালিকার মতো বিস্তার এই অঞ্চলটিকে আরও রহস্যময় করে তোলে। ভ্রমণের সময় তোমরা বিভিন্ন ওয়াচ টাওয়ার যেমন সজনেখালি, সুধন্যখালি, দোবাকি থেকে বন্যপ্রাণীদেরও দেখার সুযোগ পেতে পারো। এছাড়াও এই ভ্রমণে তোমরা অর্জন করতে পারবে সুন্দরবন ও এখানকার বিভিন্ন উদ্ভিদ সম্পর্কে নানান তথ্য। এই পর্বেই তোমরা দেখতে ও জানতে পারবে নানান ধরনের বিশ্বের বৃহত্তম বদ্বীপ সুন্দরবনের নানান গল্প। তিনখানা মতো বোট পুড়ে গেছে, মানুষ মারা গেছে, পাওয়া যেত কারণ সাইক্লোন হতো বা। আর ঘুরে দেখব সাথে এখানকার লোকাল মার্কেটকেও। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের জার্নির গল্প, বিশ্বের বৃহত্তম বদ্বীপের এক রোমাঞ্চকর সুন্দরবনের অভিজ্ঞতা, আনএক্সপেক্টেড জার্নির সাথে। দ্বিতীয় দিনের প্রাকৃতিক সৌন্দর্যকে উপলব্ধি করতে বেরিয়ে পড়লাম সকাল সকাল রিসর্টের চারিপাশে। এরকম একটা জায়গায় আসলে অসুস্থ মানুষও যেন জীবন ফিরে পায়, এতটাই সবুজ চারিদিকে। দেখো সামনেটা, জাস্ট রাস্তাটা দেখো। বাদিকে যতদূর চোখ যাচ্ছে সবুজ সবুজ, দুই একটা বাড়ি। রিসর্ট থেকে দুপা এগোলেই সামনে পড়বে এই অপূর্ব মন্দিরটি। ওটা যেটা দেখছো ওটা আমাদের রিসর্টের একটা পুরোটাই, আর এদিকটা পুরো সবুজ, দু একটা বাড়ি রয়েছে। দেখো সাদা শাপলাগুলো কি সুন্দর ফুটে রয়েছে জলের মাঝখানে, কি অপূর্ব। এইভাবে ঘন্টা দুয়েক আমরা এই গ্রাম্য পরিবেশকে উপলব্ধি করে ফিরে এলাম আমাদের আবার রিসর্টে। সকালে রিসর্টের পুকুরের মাঝে বসে চা বিস্কুটের আনন্দ নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমরা আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণে। আমাদের সেকেন্ড ডে ট্রিপ শুরু। আজকে সাইট সিনগুলো করবো। জাস্ট এখানকার ভিউটা দেখো। শুরু হলো আজকের বোট জার্নি, যা এই সুন্দরবন ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর একটি সাফারি। করে আমরা সজনেখালি করে এসে আবার ব্রেকফাস্ট খাওয়ার পরে সুন্দরখালি ওয়াচ টাওয়ার করবো। তারপরে আমরা আবার 3 ঘন্টা, এটা মেন জঙ্গল সাফারি হবে। তারপরে আমরা লাস্ট দোবাকিতে গিয়ে সাফারি করে তারপর 5 রিভার জাংশন দেখে আমাদের প্রায় 8 ঘন্টার সাফারি হবে টোটাল যাওয়া আসা মিলে। বোটের ওপর থেকে চারপাশের ঘন ম্যানগ্রোভ বনকে দেখতে দেখতে এগিয়ে যাওয়া এক ভিন্ন রকমের অনুভূতি দেয় মনের অন্তরালে। অসংখ্য ছোট বড় নদী, খাল এবং খাড়ির জালিকার মতন বিস্তার এই অঞ্চলটিকে আরও রহস্যময় করে তোলে। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা আমাদের প্রথম গন্তব্য সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যে। এই সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যে
পর্যটকদের প্রধান আকর্ষণ হলো এখানকার ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারটি বন্যপ্রাণীর সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য দেখায়। ভাগ্য সাথ দিলে এই ওয়াচ টাওয়ার থেকে বাঘ, হরিণ, বুনো শুয়োর এবং কুমিরেরও এক ঝলক দেখতে পাওয়া যায়। তোমরা এখানে আসলে দেখতে পাবে একটি বনবিবির মন্দির, একটি ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার, একটি কুমির পার্ক ও একটি ওয়াচ টাওয়ার এখানে, যা দর্শনার্থীদের জন্য এক অসাধারণ রোমাঞ্চকর অভিজ্ঞতা বয়ে আনে। এই ৯,৬৩০ বর্গ কিলোমিটারটা কিন্তু সম্পূর্ণটাই সুন্দরবন। এরকম ১০২খানা আইল্যান্ড, জঙ্গল আর লোকবসতি মিলিয়ে আছে, যেটার এরিয়া ৮৯৩ বর্গ কিলোমিটার, যেখানে মাছ, মধু, কাঁকড়া ধরার জন্য পারমিশন দেওয়া হয়। বাট আপনি যদি টুরিস্ট হিসাবে এখানে ঘুরতে যেতে পারেন। এটা একদম বাংলাদেশ, এই যে হলুদ রেখাটা হচ্ছে, এটা বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার। নদীটার হাফ পোর্শন ইন্ডিয়ান পার্টে, হাফ পোর্শন বাংলাদেশ পোর্টে, এইভাবে করে বর্ডার। এখানে কোনো লাইলন ফেন্সিং বা নেট ফেন্সিং বা লোহার ফেন্সিং নেই। এই এরিয়ার একদম কাছে বুড়িডাবরি ক্যাম্প বলে, এখানে গিয়ে আপনি বাংলাদেশ বর্ডার বা এই নদীটা দেখতে পেতে পারেন। বাট এটা হচ্ছে ফিশারম্যান হিসাবেই চিহ্নিত করা আছে। এবার আমরা যেটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সজনেখালি, যেখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা আজকে যাবো এই দোবাকি। এই সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি, এই তিনটে ওয়াচ টাওয়ারে আমাদের ওঠার আছে। এইটা ৩৬৩ বর্গ কিলোমিটার এরিয়া। এটাকে আমরা বলি স্যাংচুরি বা টুরিস্ট ঘোরার জন্য যে জোন, টুরিস্ট জোন বা স্যাংচুরি জোন। এবার এর পরের থেকে দেখুন, এখানে নেতাদোপানি থেকে একদম এই যে লাস্ট এরিয়া, এটা ১৩৩০ বর্গ কিলোমিটার এরিয়া। এটা কোর বা রেস্ট্রিক্টেড জোন, যেখানে সাধারণ টুরিস্ট, সাধারণ মানুষ কারোর যাওয়ার নিষিদ্ধ, ফিশার মানুষ যেতে পারবে না, অনলি ফর ফরেস্ট গার্ড। বেসিক্যালি এটাকে আমরা কোর জোন বা আপনার অ্যানিম্যাল জোন বলি। এবার এখানে যে সমস্ত জীব জন্তু বা সাপ পাখি পাওয়া যায়, সেটা আমি বোটে গিয়ে ডিসকাস করবো। আমরা বোটের দিকে যাই, কারণ আরও আমাদের সারাদিন সময় আছে। জাস্ট ম্যাপ দেখে এই স্থান সম্পর্কে সবচেয়ে আকর্ষণীয় তথ্যগুলির মধ্যে একটি হলো, এখানে একটি মিষ্টি জলের পুকুর রয়েছে, যেখানে সমস্ত বন্যপ্রাণী জল পান করতে আসে এবং মানুষ বন্যপ্রাণীর খুব কাছাকাছি থেকে এই মুহূর্তগুলিকে মন্ত্রমুগ্ধ করতে পারে। অনেকগুলো আছে, ওদিকেও আছে। এর পাশাপাশি এখানে আসলে অনেক বাদরও দেখতে পারো তোমরা। এই বাচ্চা বাদরটিকে এইভাবে খেলতে দেখে আমাদের সকলের চক্ষু আকর্ষণ করলো সে। এরপর আমরা সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। সকালের ব্রেকফাস্টে আমরা লুচি, তরকারি আর ডিম সেদ্ধ দিয়ে করে ফেললাম, আর তার সাথে এরকম একটা পরিবেশ, যা সত্যিই ছিল এক মন মুগ্ধকর। সকালের প্রাতঃ আহার, তার সাথে বিশ্বের বৃহত্তম বদ্বীপে ভেসে বেরোনো, এই রকম এক ভ্রমণের অভিজ্ঞতা এক কথায় আমার কাছে ছিল অসাধারণ। দেখতে দেখতে আমরা চলে এলাম সুন্দরবনের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের ঠিক সামনেই, যেখান থেকে তোমরা শুধু বন্যপ্রাণীর সাথে সাথে এই সুন্দরবনের বিভিন্ন উদ্ভিদ সম্পর্কেও জানতে পারবে। এখানে আসলে তোমরা সবার প্রথমে এই বাঘ দেবতা ও বনবিবির মন্দির দেখতে পাবে। সুন্দরবনের বাউলে, মৌলে ও জেলেরা জঙ্গলে ঢোকার পূর্বে বিশেষ ভক্তি সহকারে বাগদেবতা ও মা বনবিবির পুজো দেয়, যা হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষেরা পূজিত করে, শুধুমাত্র বাঘের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে। এখানকার পরিবেশের কারণে সুন্দরবনের উদ্ভিদের বৈশিষ্ট্য অন্য এলাকার তুলনায় ভিন্ন। প্রতিদিন জোয়ার ভাটায় এই বন প্লাবিত হয়
তাই সুন্দরবনের উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে নানান অভিযোজনের মধ্যেও আশ্রয় নিতে হয় তাদের। এখানকার বেশিরভাগ উদ্ভিদের শিকড়গুলো মাটির ওপরে খাড়া হয়ে থাকে। এখানকার কিছু বিশেষ উদ্ভিদের নাম হলো সুন্দরী, গেওয়া, গোরান, কেওড়া, ওড়া, পাশুর, ধুন্দুল, গোলপাতা ইত্যাদি, যা তোমরা এখানে আসলে দেখতে পাবে। এছাড়াও এখানে একটি ওয়াচ টাওয়ারও রয়েছে, যেখান থেকে এই সুন্দরবনের প্রকৃতি ও বন্যপ্রাণীদের উপলব্ধি করতেও পারো। এরপর বেরিয়ে পড়লাম আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এবার দোবাকিতে এবারে অ্যাকচুয়ালি বিভিন্ন প্যানেল দিয়ে আমরা যাবো, ছোটো বড়ো খাড়ি। অ্যানিম্যাল সাইটিং বলতে গেলে এইবারে যদি কোনো অ্যানিম্যাল সাইটিং হওয়ার চান্সটা এইবারে। এবারে এটা হচ্ছে কি ম্যানমেড ফেন্সিং নয়, ন্যাচারাল ফেন্সিং। সুন্দরবনে যেমন আমরা ওখানে আর্টিফিশিয়াল ম্যানমেড ফেন্সিং দেখেছিলাম, এখানে গাছের শিকড় দিয়ে ফেন্সিং হয়ে গেছে সামনে থেকে। এটা স্টিল রুট। হ্যাঁ, এখানে স্টিল রুট দিয়ে একটা ন্যাচারাল ফেন্সিং হয়েছে। কোনো অ্যানিম্যাল চাইলে বাইরে আসতেও পারবে না, ভিতরে যেতে পারবে না। এটা হচ্ছে আমরা যেমন বাইরে লোকালয়ে বাঘ না যাওয়ার জন্য যেমন আর্টিফিশিয়াল ফেন্সিং করা আছে, এখানে দেখুন গাছের শিকড়গুলো দিয়ে ন্যাচারাল ফেন্সিং হয়ে গেছে। এটা গর্জন গাছ, এর যে মূল শিকড় কোনটা সেটা আপনি খুঁজে পাবেন না, এতটাই ঘনভাবে শিকড়গুলো হয়েছে এবং একই জায়গায় এই গাছটা হয়েছে বলে পুরো ন্যাচারাল ফেন্সিং তৈরি হয়ে গেছে কিছুটা এরিয়াতে। এটা গর্জনের জঙ্গল পুরো, এবং এই জঙ্গলগুলোর মধ্যে যদি বাঘ লুকিয়েও থাকে হঠাৎ করে বোঝা সম্ভব না যে আপনার বাঘ বা ছবি তোলা বা দেখা খুব সমস্যার বিষয়। এরা পারমিশনের জন্য হোল্ড করছিল, নাহলে এরা আর্লি মর্নিং কালকের থেকে এরা বেরোবে 4টে। এরা 2-3 জন আছে শুধু গেস্ট ফটোগ্রাফির জন্য, 6 দিন ট্রিপ। ওটাও এরা শুধু ফটোগ্রাফার ট্যুর করে। একদম সানসেটে বেরিয়ে যাবে, একদম আর্লি মর্নিংয়ে এরা ঢুকবে। একসাথে 6 দিনে পারমিশন নিয়েছে, নিয়ে এরা যাচ্ছে। এটা নিউজ আছে নাকি না, নিউজ তো নেই, ওরা লেট হয়ে গেছে জন্য ঢুকে যাবে। খালি 6 চলে যাচ্ছে। এবার কোনো জায়গায় নিউজ হলে আমরা একটু যাব, আমাদের স্পট যেহেতু 2টো কভার হয়ে গেছে, একটা স্পট আছে। এটাতে যে বাঘটা আছে তার 2টো হচ্ছে বেবি, মানে এই বাঘটার নাম হচ্ছে ফুলেশ্বরী। প্রত্যেকটা এরিয়াতে একটা বাঘের টেরিটরি, ঘর আমাদের যেমন ঘর কত মানে 100-200 হচ্ছে গিয়ে স্কোয়ার ফুট বা এদের হচ্ছে গিয়ে একটা বাঘের ঘর। এখন যদি একটা মেল টাইগার হয়, একটা মেল টাইগার আপ টু 40 কিলোমিটার কভার করছে, আর একটা ফিমেল টাইগার আপ টু 25 কিলোমিটার তার টেরিটরি, মানে ওর ঘরের এরিয়া হচ্ছে কি 25 কিলোমিটার। এইরকম এখানে যে টেরিটরিটা আছে, এই টেরিটরিতে ফুলেশ্বরী এখন মোটামুটি প্রায় আমরা 4 বছর মতো ফুলেশ্বরীকে এই টেরিটরিতে আছে, এবং 2টো বাচ্চা আছে। বাচ্চা প্রায় গত সেপ্টেম্বরে যখন আমরা দেখেছিলাম বাচ্চা, তখন 6 মাস 8 মাসের এরকম। এবছর মানে 2 বছরের কাছাকাছি বাচ্চা হয়ে গেছে। এবার 2.5 বছর, মানে একটা বাঘ 3 বছর না, 2 বছরের বাঘ কখনো বাঘের নর্মাল ম্যাচিওর হয় 3 বছরে। এখন পর্যন্ত ও 2.5 বছর 3 বছরে, ও যদি মানে 2.5 বছরের পর থেকে বা 2 বছরের পর থেকে ও শিকার ধরার হ্যাবিচুয়েট শুরু হয়ে যায়, তৈরি হয়ে যায়। কারণ ওর মা 2 বছর পরে তৈরি করে, যে চেষ্টা করে যে ওর হচ্ছে গিয়ে ওকে শিকার যদি ওর না ধরতে যায়, হার্ডলি 2.5 বছর 3 বছর পর ওর মা ছেড়ে চলে যাবে, তাতেও বাঁচলো মরলো আর দেখবে না, কারণ নিয়ম ওদের ওটাই। 2 বছর পর্যন্ত মায়ের দেওয়া খাবার খাবে, আর 2 বছরের পর থেকে ও শিকার ধরতে শুরু করবে, আবার মার কাছে আসবে, মা থেকে বিচ্ছিন্ন হবে, আসবে, এইভাবে করতে করতে 3 বছর পর্যন্ত ওর মা ওর সাথে থাকবে, ওকে কভার করবে, গাইড করবে। 3 বছরের পরে ও যদি বাচ্চা নিজে থেকে অলস হয় বা নিজের এরিয়া তৈরি না করে, মার এরিয়া মা বাচ্চাকে দিয়ে চলে যাবে, ও মা অন্য এরিয়া তৈরি করে নেবে। এটাই হচ্ছে কি নর্মাল ন্যাচারাল সিস্টেম। আগে ছিল বিগ বস, আগে যে মেল ছিল, আমি 2012-তে ফার্স্ট, মানে আমি ওই সেই সময় থেকে এই কাজ শুরু করি। তা বিগ বস আমাদের দেখা বা টোটাল যেখান থেকে ট্যুরিজম এখানে হচ্ছে বা যারাই করে, এত বড় বাঘ বা এত হিংস্র বাঘ কারুর রেকর্ড নেই। ও মানে 50 থেকে 75খানা বাঘের নর্মাল রেকর্ড আছে ওর, যে মানুষ খেয়েছে, মানে ওর এরিয়াতে মানুষ পড়েছে সেই হিসাবে 50 থেকে 75খানা একাই। তারপরে লাস্ট 2021-এ ওকে দেখা গেছে বাংলাদেশ বর্ডার, মানে ও দোবাকি হচ্ছে আমাদের এখানকার সিংহাসন। যত বাঘ আছে এখানকার, দোবাকিতে যে থাকবে, দোবাকিতে যে 1 বছর থাকবে, মনে করবেন সে রাজা। এখানে প্রায় 56 প্রজাতির সাপ আছে, 56 প্রজাতির সাপ আছে। একটা বাঘের খবর পাওয়া গেছে, এই খাড়িতে নাকি এপার থেকে ওপারে গেছে, তো ওদিকের খাড়িটা দিয়ে গেছে, তো এদিক দিয়ে চান্স আছে তার যাওয়ার। তাই আমরা একটু এখানে ওয়েট করব আর সাথে দেখতে থাকব যদি বাঘ দেখতে পাওয়া যায়। তো দেখা যাক আমাদের কপালে কি আছে,
আমরা আদৌ দেখতে পাই কি পাই না বাঘমামাকে। বাঘের খবর পাওয়ার সাথে সাথেই আমাদের নজর জঙ্গলের ঝোপে ঝাড়ের দিকে আরও তীক্ষ্ণ হয়ে উঠল। যদি কোনো ঝোপের মাঝখান থেকে ওনার দর্শন পাওয়া যায়। আমাদের সাথে সাথে আরও অনেক বোট ছুটে চলেছে বাঘের খোঁজে। কিছু বোট রয়েছে আগে আর কিছু রয়েছে আমাদের পরে। সবার মধ্যে যেন এক প্রতিযোগিতা চলছিল বাঘ দেখার। বাঘ দেখার জন্য সব ফটোগ্রাফার থেকে আরম্ভ করে যারা রয়েছে সবাই এখানে এসে জড়ো হয়েছে। তো বাঘ দেখার জন্য যে এরকম একটা সিচুয়েশন হয় সত্যি দেখার মতন। কি হয়ে গেছে? সবাই আমরা বাঘ দেখার জন্য এক্সাইটেড। সবার মুখটা দেখুন কিরম হয়ে রয়েছে। বাঘের দেখা পাওয়ার জন্য প্রায় আধা ঘন্টা হয়ে গেল আমরা বসে আছি। টোটাল কপি রিলিজ করতে দেওয়া হয়। বাঘের খোঁজে চোখ একেবারে চারিদিকে ঘুরছে। তো যদি বাঘ দেখতে পাই আমাদের কপাল। এর থেকে ভালো কিছু দর্শনীয় কিছু হবে না। পেয়েছে কে? হ্যাঁ, আচ্ছা, কদিন? চার। গেলাম অনলাইনে পাওয়া যায়, আমাদের অফিসে সব আসে। বোর্ড নাম্বার দেখে না? এইভাবেই বাঘ খোঁজার নেশায় আমরা মেতে উঠেছিলাম। সকলেই জঙ্গলের দিকে তীক্ষ্ণ ও কড়া নজরদারির মধ্যে জঙ্গলের মাঝ দিয়ে এই খাড়ি সেই খাড়ি ঘুরে বেরোচ্ছিলাম। যদি ওনার দর্শন পাওয়া যায়। তবে আমরা হয়তো এতটাও ভাগ্যবান না যে ওনার দর্শন এত সহজেই পেয়ে যাব। তবুও চোখ যেন ওনার দর্শন পাওয়ার জন্য খাড়ির দিকে স্থির হয়ে রয়েছে। অনেকক্ষণ সময় দেওয়ার পরে আমরা বাঘের আশা ছেড়ে দিলাম। এখন বেরিয়ে পড়লাম আমাদের বাকি সাইট সিনগুলোর জন্য। এই কি পাখিটার নাম? অ্যাসিউট সোয়ালো। বাহ, আমাদের ভ্রমণ পথে দেখতে পেলাম একটি গোসাপকে।
গোসাপ কিন্তু সাপ নয়, বরং বড় আকারের টিকটিকি জাতীয় প্রাণী। সাপের মতোই এদের জিভ চেরা। বাংলায় গোসাপকে সাধারণত স্বর্ণগদিকা, সোনাগো, সোনাগুই, গোহরকেল, গোরগেল ইত্যাদি বিভিন্ন নামে ডাকা হয়। বিভিন্ন প্রদেশে অবশ্য এদের আলাদা নামই থাকে। এরা সাধারণত বড় হয়, কিছু প্রজাতি প্রায় 7 থেকে 8 ফুট পর্যন্ত হতে পারে। গোসাপ মাংসাশী এবং এদের প্রধান খাদ্য হল কাঁকড়া, শামুক, ইঁদুর, হাঁস, মুরগির ডিম এবং মৃতদেহের উচ্ছিষ্ট। গোসাপের কামড় মাংস পচিয়ে গ্যাংগ্রিন সৃষ্টি করতেও পারে, তাই এদের থেকে যতটা পারবে একটু দূরত্ব বজায়ই রাখবে। এই গাছগুলোর নাম হচ্ছে হেতাল গাছ। এই জঙ্গলের আরেক নাম আধারমণি জঙ্গল। তবে এখানকার চারিদিকের পরিবেশ ছিল মন মাতানো, যার দৃশ্য তোমরা দেখতেই পাচ্ছ। আকাশের দিকে তাকালে তোমরা কোথাও সাদা মেঘের খেলা দেখতে পাবে, আবার কোথাও কালো মেঘ জটলা বেঁধে কোথাও তার বর্ষণ ঝরাচ্ছে এমনই মনে হবে। এমনই এক মায়াবী পরিবেশের মধ্যে আজ আমাদের ভ্রমণ। এইভাবেই আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য সুন্দরবন টাইগার রিজার্ভ দোবাঙ্কিতে। এই ওয়াচ টাওয়ার হলো এমনই একটি ওয়াচ টাওয়ার যা দর্শনার্থীদের মধ্যে চিরকালীন চাহিদা রয়েছে, এবং যারা সুন্দরবন ভ্রমণে আসেন তারা দোবাঙ্কি ওয়াচ টাওয়ার এবং ক্যানোপি ওয়াক পরিদর্শন করতে চান। তবে এর কারণ হলো অনেক পর্যটক সুন্দরবনে আসেন এই পূর্বাভাস নিয়েই যে তারা দোবাঙ্কি ওয়াচ টাওয়ার পরিদর্শন করলেই বাঘ দেখতে পাবেন। তবে এই ঘটনাটি তা নয়। সুন্দরবন ভ্রমণকারী পর্যটকদের কখনই এমন প্রত্যাশা নিয়ে সুন্দরবনে ভ্রমণ করা উচিত নয়, কারণ তাদের বুঝতে হবে যে সুন্দরবন জাতীয় উদ্যানে বাঘ বন্দি অবস্থায় থাকে না। তাই তোমরা যদি বাঘ দেখার পরিকল্পনা নিয়ে এখানে আসো, তাহলে এর আগের পর্বেও বলেছি এর জন্য কিন্তু একটা আলাদা ট্যুর হয়, যার নাম ফটোগ্রাফি ট্যুর। তোমরা চাইলে অনায়াসে ওই ট্যুরটি করতে পারো। ওতে 90% চান্স থাকে বাঘ দেখার। আর যদি আমার মতন ফ্যামিলি বা গ্রুপ ট্যুরে আসো, তাহলে সুন্দরবনের প্রকৃতিকে উপলব্ধি করো মন খুলে। আর ভাগ্যে যা বন্যপ্রাণী ও পাখি দেখতে পাবে তাকে গ্রহণ করে নিও। আমরা এখানে এসে একটি গোসাপ ও অনেকগুলি হুইসিল বনহাঁস দেখতে পাই, যা ওই মিষ্টি জলের পুকুরে সাঁতার কেটে বেরোচ্ছিল, যা দেখার মতন এক দৃশ্য ছিল। এখান থেকে বেরোনোর পথে দেখতে পেলাম এমন এক দৃশ্য যা সত্যি দেখার মতন ছিল। অনেকটা সময় এই মিষ্টি জলের পুকুরের সামনে দাঁড়িয়েছিলাম আর এই পাখিদের মাছ ধরার দৃশ্য উপলব্ধি করছিলাম। কি কেমন এই দৃশ্য, সুন্দর না? এরপর আবারও এগিয়ে চললাম আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। ইলিশ পাথর দিয়ে ভাত খেতে খেতে হঠাৎই নজরে এলো আমার বিরল এক দৃশ্য। এই এই জঙ্গলটার মধ্যে রতনদা, হরিণও আছে, বাঘও আছে। এই পিছনে ব্যাক করো, ব্যাক করো। হরিণও আছে, বাঘও আছে ওখানে। ভালো করে ওদিক দিয়ে নাও, রাজি সরি সানি।
একটা হরিণ, না না, হরিণ আছে, হরিণ আছে, হরিণ আছে। বাঘ নেই, বাঘ নেই, বাঘ নেই। হরিণগুলো শুয়ে আছে। ওই যে হরিণ, বড় একটা হরিণ। ওই কি দৌড়াচ্ছে? আস্তে আস্তে সাউন্ড করো না। কি দেখে জানি দৌড়ালো। বাঘ আছে, বাঘ আছে এখানে একটা, এখানে একটা বাঘ আছে। এ এমনই এক দৃশ্য যে আমাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। খাওয়া দাওয়া ভুলে গিয়ে যেন এই দৃশ্যকে মন ভরে উপলব্ধি করছিলাম আমরা। হঠাৎ এমন যে এক দৃশ্য দেখতে পাবো তা আমরা কল্পনাও করতে পারিনি। এরপর আবারও বেরিয়ে পড়লাম আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। ওপার থেকে একটা আসছে গাজীখালি, আমরা যাবো বিদ্যা দিয়ে। আর সোজা এই ওই পারে জঙ্গলে ওটা হচ্ছে কি হেড়ে ভাঙা। আর এই দিক থেকে গেলে এইদিকে একটা নবাকি, আর সোজা নেমে যাচ্ছে মাতলা। মাতলা গিয়ে বে অফ বেঙ্গলের মিট হচ্ছে। এই পরপর আস্তে আস্তে এরকম বড়ই হবে এবং আস্তে 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 গিয়ে বে অফ বেঙ্গলের মিট হবে। প্রকৃতিকে মন খুলে ভালোবাসতে হলে এখানে বারবারই ছুটে আসা যায়। এই রকম দৃশ্যকে কি আর ভোলা যায়? তোমরাই দেখো আর জানিও আমায় আমার কমেন্ট বক্সে। তোমাদের মনের ভাবকে প্রকাশ করো ওখানেই। এইভাবেই মন মুগ্ধকর দৃশ্যকে উপলব্ধি করতে করতে আমরা পৌঁছালাম পাখিরালয়ের ফেরিঘাটে। তোমরা চাইলে এই পাখিরালয়ের বাজার থেকে তোমাদের আত্মীয় স্বজনের জন্য কিছু উপহার কিনে নিতেই পারো, আর সাথে নিতে পারো এখানকার খাঁটি মধু। তবে তা অবশ্যই তোমরা যেখানে থাকবে ওখানকার লোকের সাথে কথা বলেই নেবে, তাতে খাঁটি মধুটা তোমরা নিতে পারবে। তোমাদের যদি আজকের পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পারলে সাবস্ক্রাইব করে দিও পরের পর্বটি দেখার জন্য। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, আবারও দেখা হবে পরের সপ্তাহে ঠিক সকাল 9টায়।